সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভি আয়োজিত আজকের এই সায়েন্টিফিক ওয়েবিনার সেশনে। আমাদের আজকের আলোচনার বিষয় রোল অফ প্যারেন্টাল আয়রন ইন প্রেগন্যান্সি। আর এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে চেয়ারপারসনের আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর ডক্টর রওশন মোর্শেদ, প্রেসিডেন্ট ওসিএসবি চট্টগ্রাম। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ওয়েবিনার সেশনে। আজকে আমাদের এই লাইভ ওয়েবিনার সেশনে প্যানেল এক্সপার্টের আসন অলঙ্কৃত করেছেন সুনামধন্য গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর শামীমা সিদ্দিকী রোজি, হেড ডিপার্টমেন্ট অফ অপস এন্ড গাইনি, মেরিন সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, চট্টগ্রাম। আমাদের সাথে যুক্ত আছেন প্যানেল এক্সপার্ট হিসেবে ডক্টর কামরুন্নেসা রুনা, অ্যাসোসিয়েট প্রফেসর, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ভাইস প্রেসিডেন্ট ওসিএসবি চট্টগ্রাম। এবং আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসেবে যুক্ত আছেন অন বিহাফ অফ ইউনিমেড ইউনি হেলথ জনাব আয়ুব আলী মোড়ল, ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস, ইউনিমেড ইউনি হেলথ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন। আর এর জন্য যেটি করতে হবে, রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে প্যানেল এক্সপার্টদের কাছে আপনার প্রশ্নটি রাখতে পারবেন এবং আজকের অতিথিরা আপনাদেরকে প্রশ্ন উত্তর দিবেন। আমরা শুরুতেই আমাদের প্যানেল এক্সপার্ট এবং চেয়ারপারসন এবং স্পেশাল গেস্টের সাথে পরিচিত হই। স্যার এবং ম্যাডাম, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ ওয়েবিনার সেশন। আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর ডক্টর রওশন মোর্শেদ ম্যাডামকে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম প্লিজ মাইকটা একটু আনমিউট করবেন ম্যাডাম। শামীমা ম্যাডাম, আপনার মাইকটা একটু আনমিউট করে হ্যাঁ কথা বলবেন প্লিজ। ঠিক আছে। রওশন মোর্শেদ ম্যাডাম, ওকে ম্যাডাম মাইকটা একটু আনমিউট করবেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আনমিউট করা তো? হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি একটা অত্যন্ত কমন এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি। আমাদের অলরেডি বলেছেন যে আমাদের আজকে টপিক হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া ইন প্রেগন্যান্সি। এত ইম্পর্টেন্ট কেন? তার কারণটা হচ্ছে পৃথিবীতে মোর দেন 2 বিলিয়ন পিপল এনিমিয়াতে ভুগছে, অর্থাৎ 30% অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ এনিমিয়া। এবং এটা দেখা গেছে ইন্ডাস্ট্রিয়ালাইজড এরিয়াতে এনিমিয়ার ইনসিডেন্সটা হচ্ছে 17%, কিন্তু আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে এটার ইনসিডেন্স হচ্ছে অ্যাবাউট 56%। Among all the other causes of anemia, deficiency anemia is very common in pregnancy. The deficiency anemia may be due to a single agent অথবা multiple এজেন্টের জন্য হতে পারে। আমাদের আজকের টপিক কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আমরা যে এনিমিয়ার কোনো ডিজিজ না, এটা হচ্ছে অনেকগুলি ডিজিজের একটা সাইন মাত্র। ডাক্তার দেখলে বলতে পারবে যে আপনি রক্ত স্বল্পতায় ভুগছেন। এখন কথা হচ্ছে কেন আমাদের দেশে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এত বেশি? তার কারণ হচ্ছে আমাদের দেশে মেয়েরা যখন শরীরে আয়রনের ঘাটতিটা থাকে, কম থাকে এবং রক্ত স্বল্পতা থাকা অবস্থাতেই প্রেগনেন্ট হচ্ছে খুব আর্লি বয়সে। এছাড়াও আমাদের রিপিটেড চাইল্ড বার্থ এবং আমাদের ফল্ট হ্যাবিট, তারপর হচ্ছে অনেকগুলি অসুখ আছে যেগুলো খাচ্ছি সেটা ঠিক মতো অ্যাবজর্পশন হচ্ছে না। তাছাড়াও আমরা যে কোয়ালিটি অফ ফুড খাই সেখানে আয়রন, ভিটামিন যেগুলি আমাদের লাগে সেই জিনিসগুলি আমরা ঠিক মতো পাচ্ছি। মোর ওভার প্রেগনেন্সিতে কিন্তু এই সমস্ত মিনারেলস গুলি, এই সমস্ত প্রোটিন এবং ভিটামিনস গুলির রিকোয়ারমেন্ট অনেক বেড়ে, কিন্তু আমাদের সোশিয়াল
আমাদের যে পারিবারিক যে স্ট্যাটাস, সেখানে কিন্তু একটা মেয়ে হলে বা রিপিটেড তার প্রেগন্যান্সি হচ্ছে, এটার ডিসিশন কিন্তু সে নিতে পারে না। সেই ডিসিশনটা নেয় তার শাশুড়ি বা তার যদি পরিবারের যে বয়োজ্যেষ্ঠ থাকে সেই লোক। কিন্তু কথা হচ্ছে যে একটা মেয়ে এরকম রক্ত স্বল্প অবস্থায় প্রেগনেন্ট হচ্ছে, তার কিন্তু অনেকগুলি, যেগুলি আমরা আজকের আলোচনায় আপনারা সবাই শুনবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে খুব সহজবোধ্য ভাবে এই ইম্পর্টেন্ট জিনিসটা সম্বন্ধে জানানোর জন্য। আমরা সবাই জানি, আমরা কিন্তু আজকাল কিন্তু মেয়েরা সবাই বুঝে যে আয়রন খেতে হবে, ভিটামিন খেতে হবে। আয়রন খেতে হবে সেটা ঠিকই আছে, কিন্তু যেহেতু আমরা রক্ত স্বল্প অবস্থাতে প্রেগনেন্ট হই, আমার মনে হয় বিফোর প্রেগনেন্সি আমাদের আয়রন ভিটামিন গুলি শুরু করা উচিত, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যাতে আমি জানি ফ্যামিলি প্ল্যানিং আমাদের দেশে অনেক বেশি এখন অ্যাডভান্স করেছে, স্টিল আমি বলবো আমরা যেন রিপিটেড চাইল্ড অ্যাভয়েড করতে পারি। আর তাছাড়া আমাদের যখনই প্রেগনেন্ট হয়, আমাদের সাপ্লিমেন্টেশন ফুডগুলি যেন আমরা আয়রন খাই, ভিটামিন খাই, এগুলি যেন খেতে পারি। এবং সবসময় যে খেলেই যে আয়রন পেশেন্ট ভালো থাকবে, সুস্থ থাকবে তা না। অনেক সময় দেখা যায় পেশেন্ট টলারেট করতে পারছে না আয়রন, তখন হয়তো দেখা যাবে যে আমাদেরকে প্যারেন্টালি, অর্থাৎ মুখে না, আমাদেরকে শিরার মাধ্যমে রক্তে আমাদেরকে আয়রনটা দিতে হয়। আজকে আমাদের আসলে আমরা আপনাদের সামনে এসেছি, এটা কমন একটা প্রেগন্যান্সিতে বলেছে 50 to 90% of the women in our country, ডেভেলপিং কান্ট্রিতে প্রেগন্যান্সিতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটার ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম কত ভয়াবহ। এবং আরো ইম্পর্টেন্ট কথা যেটা, অ্যানিমিয়া কিন্তু উইদাউট কমপ্লিকেশন না, এটা প্রেগন্যান্সিতে অনেকগুলি কমপ্লিকেশন। সেই জন্য আমি মনে করি সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকসটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব, আমি মনে করি আপনারা এর থেকে অনেক উপকৃত হবে। এবং আমি আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য ডক্টর বাসুকে বলছি যে প্লিজ গো অন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার চমৎকার দিক নির্দেশনামূলক স্বাগত বক্তব্যের জন্য। এবং আপনার এই আলোচনার মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি যে আসলে কত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা আসলে আলোচনা করতে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার গুরুত্বপূর্ণ উপস্থিতি এবং স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আজকের এই লাইভ ওয়েবিনার সেশনের সায়েন্টিফিক পার্টনার ইউনিভার্সিটি ইন হেলথ পাওয়ারড বাই ফ্রেনজেক্ট, এবং আমাদের সাথে স্বনামধন্য বিশেষজ্ঞরা আছেন আমাদের সাথে ইউনিভার্সিটি ইন হেলথের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস। আপনারাও আমাদের সাথে যুক্ত থাকবেন এবং বেশি বেশি করে কিন্তু আজকের অনুষ্ঠানটি শেয়ার দিবেন। এবং আমরা চাই টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় আমাদের এই অনুষ্ঠানটি ছড়িয়ে যাবে, এবং বাংলাদেশ থেকে সীমানা পেরিয়ে দেশের বাইরেও যারা দর্শক আমাদেরকে দেখছেন নিয়মিত, তারাও বেশি বেশি করে শেয়ার দিবেন। আপনাদের এই প্রতিটি শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের যে গর্ভবতী মায়েরা রয়েছে, বিশেষ করে যারা প্রেগন্যান্সিতে এই মুহূর্তে আছেন, তাদের জন্য কিন্তু একটি মারাত্মক লেসন হবে বলে আমরা মনে করছি, এবং তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে বলে আমরা মনে করছি। আমরা এই পর্যায়ে চলে যেতে চাচ্ছি আমাদের প্যানেল এক্সপার্টদের কাছে। আমি শুরুতেই আসতে চাই প্যানেল এক্সপার্ট ডাক্তার কামরুন্নেসা রুনা ম্যামের কাছে। আমরা একটু শুরুর দিকে আসতে চাই যে এনিমিয়া অর্থাৎ রক্ত শূন্যতা। আমরা জানি যে রক্ত শূন্যতা কাকে বলে, যে কোন লেভেলের হিমোগ্লোবিনের মাত্রা কোন লেভেলে আসলে পরে সেটাকে আমরা বলবো এনিমিয়া, এবং প্রেগন্যান্সিতে, স্পেশালি প্রেগন্যান্সিতে এনিমিয়ার কি কি কারণ রয়েছে। আমরা একটু শুরুর দিকে আপনার কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ ডক্টর বাসুদেব তোমাকে। আমি তুমি করেই বলছি যেহেতু আমরা তোমার অনেক সিনিয়র। আর সবাইকে সালাম ও বিজয় মাসের শুভেচ্ছা। আসলে এনিমিয়া আমাদের দেশের, বিশেষ করে আমাদের দেশ শুধু না, স্বল্প উন্নত বা মধ্যম আয়ের বা অনুন্নত দেশগুলোর একটা প্রধান সমস্যা। এনিমিয়া বলতে আমরা বুঝি রক্তে হিমোগ্লোবিন এর পরিমাণটা কম। সেই হিমোগ্লোবিনের পরিমাণটা আমরা এনিমিয়াটা পরীক্ষা করি। আমরা এনিমিয়াটাকে আমাদের দেশের তুলনায় আমরা বলি তিন রকম করছি। একটা অল্প, স্বল্প বা মাইল্ড, যেটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে, যদিও বিদেশে উন্নত দেশগুলোতে এটার অনেক বেশি লেভেল 12 to 14 গ্রাম পার ডিএল, এটা আমাদের দেশে কিন্তু 10 পর্যন্ত হলে
আমরা বলছি চলবে আমাদের জন্য, তাহলে আমাদের দেশের জন্য আমরা করছি 8 থেকে 10 হলে মাইল্ড অথবা অল্প এনিমিয়া। আর মডারেট হচ্ছে 7 থেকে 8, কোথাও বলা হচ্ছে 6 থেকে 8, আর তার কম হলে আমরা বলছি সিভিয়ার অথবা মারাত্মক রক্ত স্বল্পতা। তো এটা আমরা একটা সাধারণ পরীক্ষা করে হিমোগ্লোবিন পার্সেন্টেজ করে আমরা বুঝতে পারি। তবে ব্যাপার হচ্ছে আমাদের দেশে কমন কেন? আমাদের দেশের আসলে পুষ্টি সম্পর্কে আমাদের জ্ঞান, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমরা অপ্রতুল খাবারে আমরা হয়তো কার্বোহাইড্রেট বেশি খাই, আয়রন যেগুলাতে আছে, আপনারা জানেন হিমোগ্লোবিনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লৌহ বা আয়রন। তো এটা যেই খাদ্য গুণের মধ্যে আছে আমরা এগুলা অনেক সময় খেয়াল করি না। তারপরে হচ্ছে খুব অল্প সময়ে অল্প বয়সে বিয়ে এবং ঘন ঘন প্রেগনেন্ট হওয়া। তারপরে আবার যারা প্রেগনেন্সি নিবে এটা হচ্ছে আনপ্ল্যান্ড, তার আগে থেকে যে তাকে শারীরিকভাবে এনিমিয়াটা রিকভার করতে হবে বা এনিমিক অবস্থায় আমরা বাচ্চা নিতে নিষেধ করি, তার হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়িয়ে নেওয়া সেটা হয়তো করা হচ্ছে না। আবার হচ্ছে ঘন ঘন প্রেগনেন্সি, 2 বছর 3 বছর না যেতেই আরেকটা বাচ্চা নিয়ে ফেলছে অথবা এটা। তারপরে হলো আমরা অনেকের আছে যে আমাদের ওদের পারিপার্শ্বিক অবস্থা অথবা ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ওরা যেই খাবারগুলো খেলে আসলে করা দরকার সেটাও হচ্ছে না। আর হচ্ছে তাছাড়া বিভিন্ন অসুখ বিসুখ রোগ তো আছেই। আর প্রেগনেন্সির কিছু ডিজিজ আছে, যেমন ব্লিডিং, ওই প্রেগনেন্সিতে যদি ব্লিডিং হয় সেটার জন্য এনিমিয়া হতে পারে, তবে ওটা হচ্ছে একিউট। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে ক্রনিক গুলো হলো এই যে কারণগুলো আমরা বললাম পারিপার্শ্বিক অবস্থার জন্য। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এনিমিয়ার একটা কজ গুলো জেনে গেলাম, এবং বিশেষ করে আমাদের সাথে যারা রেসিডেন্ট রয়েছেন এফসিপিএস পার্ট 2 পরীক্ষা দিবেন অথবা বিভিন্ন ধরনের রেসিডেন্সি প্রোগ্রামে আছেন, তাদের জন্য কিন্তু ভাইবার কোশ্চেন হয়ে গেল। ম্যাডামরা কিন্তু খুব এই প্রশ্নটি আমাদেরকে ধরে থাকেন যে হোয়াট আর দ্য কজেস অফ এনিমিয়া, যেটি আমরা এমবিবিএস লেভেলেও ফেস করেছি, পোস্ট গ্রাজুয়েশন লেভেলেও কিন্তু আমরা এই প্রশ্নটা ফেস করছি। উত্তর সহজ হলেও কিন্তু আমরা আসলে পরীক্ষার হলে ভাইবার টেবিলে ঠিক মতন দিতে পারি না। অতএব এই প্রাণবন্ত আলোচনার মাধ্যমে প্রিয় দর্শক আপনারা কিন্তু সেটি জেনে গেলেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম সুন্দর করে ব্যাখ্যা করার জন্য এনিমিয়ার কজগুলো। আমরা একটু আসতে চাই আমাদের অ্যানাদার প্যানেল এক্সপার্ট প্রফেসর ডক্টর শামীমা সিদ্দিকী রোজি ম্যামের কাছে। ম্যাম, আপনি যদি একটু বলেন যে কি কি উপসর্গ আমরা লক্ষ্য করি এনিমিয়া হলে, অর্থাৎ কি কি লক্ষণ প্রকাশ পায়? একটা বিশেষ করে গর্ভবতী মায়েদের যদি রক্তশূন্যতা থাকে তাহলে আমরা কি কি লক্ষণ রোগীদের মধ্যে প্রকাশ পেতে পারে, বা রোগী কিভাবে বুঝবে যে আমার রক্তশূন্যতা থাকতে পারে? রোগী তো আর অ্যানিমিয়া, হিমোগ্লোবিন লেভেল এগুলো বুঝে না। আর তাদের আসলে কমপ্লেইন গুলো কি থাকে একটু যদি বলেন ম্যাডাম। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে বাসুদেব একটি সুন্দর প্রশ্ন করার জন্য। অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি কিন্তু একটা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি, এবং এটা যদি সঠিকভাবে আমরা ম্যানেজ না করি তাহলে অনেক কমপ্লিকেশন মা এবং বাচ্চার হতে পারে। তাহলে কোনো রোগ নির্ণয়ের জন্য রোগীর একটা কমপ্লেইন থাকে, আমরা এক্সামিনেশন করি এবং কিছু প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করি। রোগীর কমপ্লেইন যদি তার অ্যানিমিয়া হয় তাহলে তার একটা ক্লান্তি বা অবসাদ থাকবে, রোগী অল্পতেই হাঁপায়ে উঠবে, টায়ার্ডনেস থাকবে, বিশেষ করে যদি সিঁড়ি বায় বা কোনো কিছুতে তার একটু পরিশ্রম হয় সে মনে করবে অনেক কাজ করে ফেলছে, এরকম একটা থাকবে। তার পা ফুলে যেতে পারে, তাকে পেইন লাগতে পারে, ফ্যাকাশে যেটা বলি আমরা, রোগী মনে করতে পারে যে আমি সাদা হয়ে যাচ্ছি বা ফ্যাকাশে হচ্ছি, দুর্বলতা থাকবে। তারপরে তার কোনো জিনিসে কনসেন্ট্রেশন করতে অসুবিধা হবে, তারপর তার এই হার্টবিট বেড়ে যেতে পারে, অল্পতেই টায়ার্ডনেস, কনসেন্ট্রেশনে অসুবিধা হতে পারে, এই কমপ্লেন নিয়ে আসতে পারে। এগুলো অবশ্য অনেক সময় প্রেগনেন্সিতেও হতে পারে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ম্যাগনিটিউড অফ তার কমপ্লেন। আর আমরা যদি এক্সামিনেশন করি তাহলে আমরা তাকে পেইন দেখতে পারবো। এগুলা বিশেষ করে দেখা যায় কনজাংটিভা বা লোয়ার লিড অফ দ্য আই, পেইন, palm of the hand, lips, কলিনয়কিয়া ইন দ্য নেইল বেড, এসবে আমরা তাকে দেখতে পারি যে তার অ্যানিমিয়া আছে। এবং গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস এগুলো অনেক সময় হয়, এবং তার ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম থাকে, ওটা আরো অ্যাগ্রাভেট করে তার অ্যানিমিয়াকে। সুতরাং এরকম কোন রোগী আসলে আমরা তখন তাকে প্রপার হিস্ট্রি নিয়ে যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করি তাহলে দেখবো হিমোগ্লোবিন লেভেল কম এবং ফেরিটিন লেভেল কম, এবং আদার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আমরা
সিদ্ধান্ত নেই যে এই পেশেন্ট রক্তশূন্যতায় ভুগছে এবং তার লেভেল অফ রক্তশূন্যতা একটু আমার আগে বক্তব্য বলে গেল মাইল্ড, মডারেট, সিভিয়ার হিসাবে আমরা তখন ট্রিটমেন্ট দিয়ে থাকি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আসলে এনিমিয়া রোগী বিশেষ করে তাদের কি কি উপসর্গ দেখা দিতে পারে আজকের এই অনুষ্ঠানটি প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা যারা সাধারণ দর্শক রয়েছেন এবং যারা মেডিকেল শিক্ষার্থী রয়েছেন, দুজনের জন্য আসলে এই বিষয়গুলো উপকারে আসবে যে সিমটম গুলো কি কি প্রকাশ পেতে পারে। ম্যাডাম অত্যন্ত চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন। আমরা এই পর্যায়ে একটু আসতে চাই যে প্রফেসর ডক্টর রওশন মোর্শেদ ম্যামের কাছে। এই যে এনিমিয়া, এই এনিমিয়ার ফলে বিশেষ করে যদি প্রেগন্যান্সি প্রোফাইলে বা প্রেগন্যান্সি পিরিয়ডে যদি এনিমিয়া থাকে কোনো একটি রোগীর, সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্যগত কি কি ঝুঁকি রয়েছে এবং তার যে অনাগত ভবিষ্যৎ, তার গর্ভের সন্তানটির কি কি ঝুঁকি থাকতে পারে বলে আপনি মনে করছেন? রওশন ম্যাডাম। Anemia is a high risk pregnancy. আমার আগে বলেছি এবং আমরা সবাই জানি anemia in pregnancy is usually associated with many complications. The commonest complication one is the preeclampsia. That is, তার ব্লাড প্রেশার বাড়বে, তার প্রস্রাবে অ্যালবুমিন যাবে এবং অনেক সময় তার শরীর ফুলে যেতে পারে, নাও পারে। এবং আমরা সবাই জানি প্রিক্লাম্পসিয়া খুবই একটা ডেঞ্জারাস অবস্থা, যেটা যদি ঠিকমতো ট্রিট করা না হয় তাহলে কিন্তু এটা কনভালশন হয়ে মা এবং লাইফ থ্রেটেন্ড হতে পারে। এবং আমাদের দেশে এখনো কিন্তু ইক্লাম্পসিয়া ম্যাটারনাল ডেথ ডিউ টু ইক্লাম্পসিয়া কিন্তু অনেক হাই। 2 নাম্বার হচ্ছে যদি প্রেগন্যান্সিতে এনিমিয়া থাকে তাহলে সেই সমস্ত মাদের রিকারেন্ট ইনফেকশন হতে পারে, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে বা ইনফেকশন। যেহেতু তার এনিমিয়ার জন্য তার ইমিউনিটি লেভেলটা উইক থাকে, সেই জন্য তাদের ইনফেকশন হতে পারে। এই সমস্ত পেশেন্টদের কিন্তু ফুল টার্মের আগে প্রিটার্ম লেবার, অর্থাৎ বাচ্চা 40 সপ্তাহ পূরণ না হওয়ার অনেক আগেই ডেলিভারি হয়ে যেতে পারে। আরেকটা সবচেয়ে সিরিয়াস কমপ্লিকেশন সেটা হচ্ছে এই সমস্ত যখন সিভিয়ার এনিমিয়া হয়, অর্থাৎ হিমোগ্লোবিন যদি 6 এর নিচে চলে যায়, প্রেগন্যান্সিতে হার্ট ফেলিউর হতে পারে। ইউজুয়ালি 30 to 32 উইকসে হার্ট ফেলিউরের চান্সটা প্রেগন্যান্সিতে বেশি থাকে। প্রেগন্যান্সি ছাড়াও কিন্তু ডিউরিং লেবারও এই পেশেন্ট কমপ্লিকেশন ফেস করে, যেমন লেবারের সময় তাদের প্রিসিপিটেট লেবার হতে পারে। যদিও এটা প্রিসিপিটেট লেবার না হয়ে প্রলং লেবার হওয়ার কথা ছিল, যারা মেডিকেল স্টুডেন্ট যারা ওয়াচ করতে ইনার্শিয়ার জন্য হয়তো প্রলং লেবার হওয়ার কথা ছিল, কিন্তু তা হয় না। কি হচ্ছে এখানে এটা ছাড়াও আর কমপ্লিকেশন ডিউরিং লেবার আর হতে পারে যে পেশেন্টের হয়তো অনেক সময় ডেলিভারির পরে সিভিয়ার ব্লিডিং হয়ে পেশেন্ট ইভেন শকে গিয়ে পেশেন্ট মারাও যেতে পারে। এবং আমাদের দেশে এখনো 21% ম্যাটারনাল ডেথ কিন্তু পিপিএইচ এর জন্য। সেই যদি আমরা ঠিক মতো ডিল করতে না পারি, প্রিভেন্ট করতে না পারি, আমরা ট্রিট করতে না পারি, তাহলে কিন্তু প্রেগন্যান্সি এবং ডিউরিং লেবার, ফলোইং লেবার, যেমন ডেলিভারির পরে পিপিএইচ ছাড়াও যে ভেনাস থ্রম্বোসিস হয়, তারপরে হয়, এগুলির রেট কিন্তু অ্যানিমিয়াতে অনেক বেশি। তো আমাদেরকে এই কমপ্লিকেশন গুলি মাথায় রেখে অ্যানিমিয়াকে ডিল করতে হবে, যে কিভাবে আমরা অ্যানিমিয়া কিউর করব, কিভাবে আমরা অ্যানিমিয়াকে প্রিভেন্ট করতে পারি। আমরা প্রিভেনশন এবং কিউর দুটো প্রসঙ্গে আরো ডিটেলস আলোচনা করব। ম্যাডাম, আরেকটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে মায়ের কতটা ঝুঁকি রয়েছে, এখানে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে সবচেয়ে বড় ঝুঁকি, কিন্তু সন্তানের ক্ষেত্রে কি হতে পারে, অর্থাৎ তার যে গর্ভে যে ফিটাসটি রয়েছে, ফিটাসের উপরে কোনো ইম্প্যাক্ট রয়েছে কিনা এই এনিমিয়া? অ্যানিমিয়াতে অ্যাকচুয়ালি ফিটাসের উপরে তেমন ইম্প্যাক্ট হয় না, কারণ হচ্ছে বাচ্চা হচ্ছে এমন ফিটাস, এমন একটা ডেভেলপমেন্ট, তারও কিন্তু আয়রন লাগে। সে মা থাকুক বা না থাকুক, সে কিন্তু মা থেকে স্যাক করছে। ফলে কি হচ্ছে, বাচ্চার রিস্ক হচ্ছে বাচ্চার প্রিটার্ম লেবার হতে পারে, প্রিটার্ম লেবার এবং প্রিটার্ম লেবারের যে সমস্ত কমপ্লিকেশন গুলি সেগুলি হতে পারে। অনেক সময় সিভিয়ার অ্যানিমিয়ার জন্য হয়তো প্রেগন্যান্সি
অনেক সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হয় মা, কারণ বাচ্চা যে কোনো প্রকারে কিন্তু মাছ থেকে সাক করে আয়রনটা নিয়ে নেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চা চিন্তা করে না তার মায়ের কতটুকু রক্ত নেই, সে কিন্তু তার ডিমান্ড অনুযায়ী সে কিন্তু থ্রো প্লাসেন্টা এগুলি নিয়ে নিচ্ছে। সো এর চেয়ে এফেকশনের চেয়ে এফেকশন ইজ মাচ মোর ইন এনিমিয়া। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা জেনে গেলাম যে আসলে লো হিমোগ্লোবিন লেভেল বা এনিমিয়ার ফলে একজন গর্ভবতী মায়ের কত খারাপ অবস্থা হতে পারে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি লাইভ ওয়েবিনার সেশনে সায়েন্টিফিক পার্টনার ইউনিমেড হেলথ পাওয়ার্ড বাই ফ্রেঞ্জেক্ট। আমরা এই পর্যায়ে আসতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট জনাব আয়ুব আলী মোড়লের কাছে, যিনি ফ্রেঞ্জেক্ট বাংলাদেশে ফ্রেঞ্জেক্ট নিয়ে যিনি কাজ করছেন। ইউনিমেড হেলথের অত্যন্ত পপুলার একটি প্রোডাক্ট, সেটি হচ্ছে ফ্রেঞ্জেক্ট, যেটি গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিশিয়ান যারা রয়েছেন তারা অনেক চয়েসের এবং পছন্দের একটি ড্রাগস। এই ড্রাগস সম্পর্কে বিশেষ করে প্রেগন্যান্সি পিরিয়ডে প্যারেন্টাল যে আয়রন রয়েছে সেই সম্পর্কে তাকে একটু আলোকপাত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্যারেন্টাল আয়রন ইন প্রেগন্যান্সি পিরিয়ড, প্লিজ জনাব আয়ুব আলী মোড়ল, আপনার যদি ব্যাখ্যাটা আমাদেরকে একটু বোঝান, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্জেক্ট সম্পর্কে আপনার বক্তব্যটা একটু তুলে ধরবেন। তারপর আমরা ম্যানেজমেন্টে চলে আসবো আমাদের অনারেবল প্যানেল এক্সপার্ট এবং চেয়ারপারসনের কাছে। Thank you, Dr. Basudev, moderator Ras TV on today's program. At first, I would like to congratulate our chairperson, Professor Roshan Murshid Madam, as a chairperson of today's session, and Professor Shamima Siddiqa Roji Madam, head of the Department of Obstetrics and Gynae, Marine City Medical College and Hospital, and Associate Professor Kamrunnisa Rona Appa, Present Vice President of OGSB Chittagong branch. Good night to you all, and thank you everybody for giving me to say something regarding parenteral iron. As you know, all over the country at the beginning for the management of iron deficiency anemia, there was oral formulation, that is oral capsule. But as a physician, due to your clinical experience, you know, oral therapy has lot of hazard because patient cannot tolerate oral iron therapy. It may causes nausea, vomiting, constipation. Even it may aggravate the peptic ulcer diseases also. So considering this disadvantage of oral iron therapy, Vifor Pharma Switzerland already introduced iron sucrose preparation. The brand name was Venofer, which we already been introduced in our country. But the problem is when a lady become pregnant, need to correct immediate correction of iron deficiency anemia. But oral iron and iron sucrose preparation, it takes time to reach the hemoglobin level in a desired level. So considering this disadvantage of oral iron and iron sucrose, then again Vifor Pharma Switzerland, they introduce next generation carboxy maltose, that is Ferinject, a novel shape structure. The advantage of this novel shape carboxy maltose, that is Ferinject 2 ml and 10 ml, is its chemical structure. There is no dextran ring. As a result, it does not causes dextran induced anaphylactic reaction, even allergic reaction. As a result, among all parenteral therapy, only Ferinject as a research molecule, which is worldwide used 79 country and US FDA approved product, so it's safe and well tolerated. The second thing is iron overload. Among all the study report shows that only ferric carboxy maltose as a parent's product, its storage in the reticuloendothelial cell, not in the parenchyma cell. So no Ganzoni calculation is required, and also Ferinject does not causes iron overload. So what will be the dose? The dose is when the patient body weight is 30 to 70 kg. This lady, whatever it is the hemoglobin level below 10 gram or 8 gram per deciliter, just you will consider during this body weight only 1500 mg iron. That is 2 ml Ferinject 2 ml, only 15 vial, which is
administration every alternative day, and Pharinject 10 ml contain 500 mg iron. Just at first 2 vial of Pharinject 2 vial at a time with direct injection or with 250 ml normal saline, and after delivery or next week on vial of Pharinject 10 ml. And the latest study report from Bhaipur Pharma already inform us that it's a great question, as because during pregnancy, a pregnant woman always come to a gynecology for pregnancy follow-up. And all the gynecologists observing their anemic level of the patient, as because the growth or development of the baby as well as the fetus is the main important issue. As because when the fetus is replace the inner layer of the endometrium layer and then form a placenta. So if the mother's body cannot supply the sufficient blood and nutrition, the growth and development of the baby is a question, and ultimately it may causes miscarriage. But if the mother is anemic, so from the mother's baby body, how the sufficient blood will supply from through placenta from mother's body to placenta? It's a great question, and already our chairperson Roshan Murshid ma'am, Kamrunnesa ma'am, and Shaima Siddiqa ma'am already mentioned what will be the complication if the mother is anemic. So the recent study report from Bhaipur Pharma and already Italy, Australia, Singapore, Malaysia, the Gynecology Society with the joint venture of Orthopedic Society, they already formed PBM Society, that is Patient Blood Management Society. From this society, their slogan is, previous concept was donate blood, save life. But the PBM Society says, save blood, save life. So how the rapid correction of anemia will be happen? They shows from their study report, 3 vial of Pharinject 10 ml is the alternative of blood, as because blood transfusion has a lot of hazard, cross-matching, screening, and if any carrier stage of hepatitis B, C, even corona carrier is there, even the donor is giving blood, the blood is anemic blood, you as a physician cannot assess and measure it, because you are ready to give blood transfusion for immediate correction of anemia. So the Patient Blood Management Society, which is already been formed in the country, their slogan is, before 28 days of surgery or any surgical procedures, doctor, you can give 2 vial of Pharinject 10 ml at a time when the hemoglobin level is below 9 gram per deciliter, even 7.5 gram per deciliter, and during operation, whatever it is, the blood again will be lost, and post-operative care, again you can consider 1 vial of Pharinject 10 ml, and it will reach the hemoglobin level very rapidly, because after completed the 3 vial of Pharinject 10 ml, it increases 3.75 gram per deciliter hemoglobin of your patient. So you can assess, you can imagine, the Patient Blood Management Society recently advised that the doctor, please use Pharinject instead of blood transfusion. It's the latest concept from Patient Blood Management Society. And thank you, Dr. Basudev and the panel of expert madam, giving me the opportunity. And I know though Pharinject does not causes dextran-induced anaphylactic reaction, it storage in the reticuloendothelial system, no chance of iron overload, and within 3 weeks it increases 3.75 gram per deciliter of hemoglobin of your patient. So I believe it will help to give the quality life to your patient by immediate correction of iron deficiency, anemia, and the baby growth and development of the baby will be sufficient, and the expected delivery will be ensured with a happy body weight baby, and the couple's dream will be success. Thank you, Dr. Basudev and madam. Thank you. Thank you, জনাব আয়ুব আলী মডেল ভাই, আপনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। আপনি Pharinject যেটি
ফেরিক কার্বক্সি মালটোজ সম্পর্কে অত্যন্ত চমৎকার ব্যাখ্যা করলেন, এবং নিশ্চয়ই যারা মায়েরা রয়েছেন যাদের গর্ভে এই মুহূর্তে সন্তান রয়েছে এবং এনিমিকে, তাদের জন্য একটি ভালো খবর যে এটি উইদাউট এনি অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশনস ছাড়াই, উইদাউট এনি ব্লাড ট্রান্সমিশন ছাড়া এটি এনিমিয়াটাকে কারেকশন করছে। এটি অত্যন্ত ভালো খবর। আমরা এই পর্যায়ে আমাদের প্যানেল এক্সপার্টের কাছে চলে যাচ্ছি, এটির ব্যাখ্যা জানবো। প্রথমেই যাচ্ছি আমাদের প্যানেল এক্সপার্ট ডক্টর কামরুন্নেসা রুনা ম্যামের কাছে। ম্যাম, যেমনটি আইয়ুব আলী মোড়ল ভাই বলছিলেন, প্যারেন্টাল যে আয়রনের যে ব্যবহারটি, আমরা যদি ওয়ার্ডে ম্যানেজমেন্ট প্রোটোকলের কথা চিন্তা করে থাকি, গাইডলাইনের কথা চিন্তা করে থাকি, সেই গাইডলাইনটা প্রথমে আপনি একটু আমাদেরকে আলোকপাত করবেন, এবং সেই গাইডলাইনের কোন স্টেজে আমরা মানে প্যারেন্টাল আয়রনটাকে ব্যবহার করছি, আপনার ব্যাখ্যাটা আমরা জানতে চাই ম্যাডাম, প্লিজ। ধন্যবাদ। এটা আসলে আমাদের জেনে নিতে হবে। আমরা আইয়ুব আলী সাহেব চমৎকার ভাবে ওনার ফেরিনজেক সম্পর্কে অনেক কথা বললেন, কিন্তু আমরা আসলে একেবারে গড়পড়তা ভাবে সবাইকে আয়রন ইনজেকশন শুরু করব না। আমাদেরকে আগে দেখতে হবে যে আয়রন ডেফিসিয়েন্সি আসলে আছে কিনা, এবং কত, এটা কি মাইল্ড, মডারেট, সিভিয়ার, আমরা আগেই আলোচনা করেছি। আর এটা আমরা তো জানি এনিমিয়া রক্ত স্বল্পতা শুধু ডেফিসিয়েন্সির জন্য না, যদিও আমাদের দেশে এটা খুবই কমন, আরো অনেক কারণেই এনিমিয়া হতে পারে। কাজে আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে এনিমিয়ার কারণটা বের করতে হবে। সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আমরা পাই। এছাড়াও তো থ্যালাসেমিয়া কিছু জন্মগত ডিফেক্টের জন্য হচ্ছে, সিকল সেল এনিমিয়া অথবা কোনো ইনফেকশনের জন্য। কাজে আমরা এটা বের করে নেব আগে পরীক্ষা নিরীক্ষা করে। আর হচ্ছে সবাইকে, যেমন আমার কাছে একটা আসলো 3 মাসের প্রেগনেন্ট বা 4 মাসের প্রেগনেন্ট, তাকে আমি চট করে ইনজেকশন দেব না। আমাদের আসলে কি সবকিছু ওরাল আয়রন তো খাওয়া কোনো অসুবিধা নেই, যদি না আমাদের আয়রন ইনজেকশনটা তখনই দরকার যার আয়রনটা মুখে খেতে সমস্যা হচ্ছে, আর যার বমি বমি ভাব কিংবা কোষ্ঠকাঠিন্য, অথবা তার কোনো ক্ষুধামন্দ, এটা খেলে লুজ মোশন হয় অনেকে বলে, আয়রনটা সে সহ্য করতে পারছে না, এরকম যদি হয় তখন তাকে আমরা চিন্তা করি যে মুখে না দিয়ে ঠিক আছে ওকে আমরা ইনজেক্টেবল দিচ্ছি। এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যার একটা অনেক সময় আমরা পাচ্ছি, যেমন ধরেন 20 সপ্তাহে কেউ আসলো, তাকে কিন্তু আমরা চেষ্টা করব ওরাল আয়রন দিয়েই এটা কন্টিনিউ করতে। এটা একটা। আরেকটা হচ্ছে এনিমিয়ার গ্রেডটা কেমন, বেশি সিভিয়ারিটি যদি হয় এনিমিয়া, আমাদের যদি হাতে সময় থাকে তাহলে আমরা ইনজেক্টেবল আয়রন দেই। এবং আমরা আসলে ইদানিং আয়রন সুক্রোজ আর আয়রন কার্বক্সি পলিমেল্টোজ, যেটা ওনারা এতক্ষণ উনি বললেন, আমরা এটা প্রেফার করি, কারণ এটার আগের আয়রন ডেক্সটানের যে অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হয়ে অনেক রোগীদের খারাপ অবস্থা হতো, এটা এখন হচ্ছে না। এটার সাইড এফেক্ট তুলনামূলকভাবে খুবই কম। তো এই জন্য, এবং দেওয়াটা ইজি, এবং আসলে ওনারা বানিয়েছেন এটা দেওয়ার জন্য ইনজেকশনের সাথে একটা স্যালাইনও দিয়ে দেওয়া থাকে, পুরো সেট রেডি করা থাকে। এবং উনি যেটা বললেন, আমরা আসলে আমরা ব্যবহার করি একটু সিভিয়ার এনিমিয়া, সময় কম, ধরেন 30 সপ্তাহ পরে হয়ে গেল, তখন আমি ওরাল আয়রন দিলে এটা অ্যাবজর্পশন হয়ে বডিতে যে হিমোগ্লোবিন লেভেল বাড়াতে ওর প্রায় 6 সপ্তাহ সময় লেগে যায়। কাজে আমাদের হাতে তো অত বেশি সময় নেই, সেই সময় আমরা চেষ্টা করি ইনজেক্টেবল আয়রন বা প্যারেন্টাল আয়রন থেরাপি দিতে। তার মধ্যে আমাদের এখনকার 1 নাম্বার চয়েস হচ্ছে আয়রন যে পলিমাল্টোজ, যেটা কাজে ওইটা আমরা 2টা ফর্মে পাই। উনি তো বলেছেন চমৎকার ভাবে, যদিও একটু আমাদের সাধারণ রোগীরা একটু কঠিন করে বলেছেন সায়েন্টিফিক সেমিনারের মতো। আমি যদি সোজা করে বলি, 100 মিলিগ্রাম আমি পাই আমরা, অথবা 500, যেটা তো আমরা করি কি, যাদের ঘন ঘন দেওয়াটা অসুবিধা, এটা তো ইনজেক্টেবল দিতে হয়, একজন মানুষের সাহায্য লাগে মেডিকেল পার্সোনালের, কাজে এটা আমরা 500 মিলিগ্রাম সপ্তাহে একটা করে দিই। তো আমাদের অভিজ্ঞতা হচ্ছে 3টা বা 4টা দিলে আমাদের 2-3 গ্রাম হিমোগ্লোবিন যদি বাড়ে, আমরা ডিজায়ার্ড লেভেলে পৌঁছে যেতে পারি। কারণ আরেকটা হচ্ছে চমৎকার একটা কথা উনি বলেছেন, আমি পেশেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখন ব্লাডের বিকল্প হিসাবে ইনজেক্টেবল আয়রনকে চিন্তা করছি, কারণ ব্লাড দিয়ে অনেক রোগ ট্রান্সমিট হয়। কারো যদি হেপাটাইটিস বি থাকে, সি থাকে, HIV বা এইডস এর মতো ডিজিজ থাকে, এগুলা ব্লাডের মাধ্যমে যেতে পারে। আর
ব্লাডের রিয়েকশনও হয়, অনেক অ্যান্টিবডি তৈরি হয়। তো আমরা ভাবি যে ইনজেকশন যদি আমাদেরকে এই পারপাসটা সার্ভ করতে পারে, প্যারেন্টাল আয়রন থেরাপি কেবলমাত্র যখন একিউট ব্লাড লস হয় এবং 36 সপ্তাহের পরে পেশেন্ট আমাদের কাছে সিভিয়ার এনিমিয়া নিয়ে আসে, তখন আমরা চিন্তা করি ব্লাড ট্রান্সফিউশন। আদারওয়াইজ তার আগে হলে আমরা ভাবি প্যারেন্টাল আয়রন দিয়ে আমরা তাকে হিমোগ্লোবিনটা আমাদের 10 গ্রামের চেয়ে বেশি করতে চাই, ডিজায়ার্ড লেভেল, যেন প্রসবকালীন সময় তার যে রক্তক্ষরণ হবে তার সেটা যেন সে বডি কোপ আপ করতে পারে, এটা যেন সে সহ্য করতে পারে। এই হিসাবে আমরা তাকে প্যারেন্টাল আয়রন দিয়ে যাই আজকাল। তবে একটু ভিন্ন মত ওনার সাথে, আমরা প্রথমে কিন্তু 3 মাসের পরে ওরাল আয়রন দিয়ে শুরু করি, বিকজ আমাদের হাতে তো 6 সপ্তাহ সময় আছেই। না হলে আমরা, তাছাড়া শুধু আয়রন কেন, আমাদেরকে সাজেশন দিতে হবে কোন খাদ্যে আয়রন বেশি পাওয়া যায়। যেমন সবুজ শাকসবজি, যেমন কচু শাক, অথবা এমনি যে সব শাক, অথবা কলিজা, তারপরে হচ্ছে আমরা যেগুলো বলি যে ফলমূল, তাহলে এগুলো যদি আমরা বলি বাঁধাকপি, এইসব যদি পেশেন্ট খায় তাহলে তো তার আয়রনের ডিমান্ডটা কিছুটা কমে। তবুও প্রেগনেন্সিতে আমাদের যেহেতু একটু ফিজিওলজিক্যাল এনিমিয়া হয়, রক্তের তরলের পরিমাণ বাড়ে বলে আমরা অবশ্যই সাপ্লিমেন্ট দিই। তবে প্রথম দিকে আমরা ওরাল আয়রন থেরাপি বা ট্যাবলেট অথবা ক্যাপসুল দিয়ে শুরু করছি, পরে আমরা ইনজেকশনে যাব। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রাণবন্ত আলোচনার জন্য এবং অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা, যেটি আমরা বুঝলাম যে আমরা কখন ব্যবহার করব এবং সেই ব্যবহারের উদ্দেশ্যগুলো আমরা জেনে গেলাম। আমরা এই পর্যায়ে কিছু দর্শকের প্রশ্ন আমরা নিতে চাই, কারণ আমাদের পুরো আয়োজনটি আমাদের দর্শকদেরকে ঘিরে। অনেক দর্শক যুক্ত আছেন, অনেক মেডিকেল শিক্ষার্থী যুক্ত আছেন। আমরা ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, 5th ইয়ারে পড়ছে, লায়লা নূর। তিনি সালাম জানিয়েছেন আজকে প্যানেল এক্সপার্টদেরকে, চেয়ারপারসনকে, এবং ধন্যবাদ জানিয়েছেন ইউনিমেড হেলথকে। তিনি একটি প্রশ্ন রেখেছেন এবং প্রশ্নটি নোট করেছেন প্রফেসর ডাক্তার শামীমা সিদ্দিকা রোজি ম্যামের কাছে। ম্যাডাম, আমার সালাম নেবেন। আমি ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী লায়লা নূর বলছি। পিপিএইচ হলে তখন কি আমরা অ্যাকুট ইমার্জেন্সি ভিত্তিতে ব্লাড কালেকশনের জন্য প্যারেন্টাল আয়রন ব্যবহার করতে পারবো কিনা? প্রফেসর ডাক্তার শামীমা সিদ্দিকী রোজি ম্যামের কাছে প্রশ্নটি করেছেন। রোজি ম্যাম, প্লিজ। শোনা যাচ্ছে? হ্যাঁ রোজি ম্যাম, শুনতে পাচ্ছি। ম্যাম, শুনতে পাচ্ছি। তোমাকে করেছে মানে কারণ আমরা মহিলা আমাদের অ্যান্টিনাটাল চেকআপের সময় আমাদের মোটো থাকবে নো ওমেন শুড গোস ইনটু লেবার আনলেস 11 গ্রাম হিমোগ্লোবিন। সুতরাং পিপিএইচ যে কোনো কিছু রোগী ঝুঁকিপূর্ণ আছে যাদের পিপিএইচ হওয়ার সম্ভাবনা আছে, সেটা তুমি 5th ইয়ার স্টুডেন্ট তুমি জানো, যেমন মাল্টিপল প্রেগনেন্সি, গ্র্যান্ড মাল্টিপারা, তারপর হলো অ্যান্টিপার্টম হেমোরেজ, প্রিভিয়াসলি অ্যানিমিক থাকলে, প্রোলং অবস্ট্রাক্টেড লিভার থাকলে পেশেন্টদের পিপিএইচ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু পিপিএইচ ইজ অ্যান অ্যাকিউট ইমার্জেন্সি। তখন যে ব্লাডটা তখন তার লস হচ্ছে, সেটা আমরা ইমিডিয়েটলি ব্লাড ট্রান্সফিউশন দিব। ওই মুহূর্তে প্যারেন্টাল আয়রন দিলে এটা কাজ করতে অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় লাগে। কিন্তু আমরা জানি পিপিএইচ এর ইমিডিয়েটলি তাকে যদি আমরা কারেকশন অফ অ্যানিমিয়া না করি, তাহলে সে পিপিএইচ এর শক থেকে মৃত্যু থেকে শুরু করে আদার ঝুঁকি, তার প্রিপেরাল সেপসিস, থ্রোম্বোএম্বোলিজম, ইভেন ম্যাটারনাল ডেথও হতে পারে। কিন্তু সেই মুহূর্তে আমরা অ্যাসেস করব তার কি পরিমাণ ব্লাড লস এবং এর জন্য আমরা প্রেগন্যান্সি ব্লাড স্নাগলি রাখবো, হসপিটাল ডেলিভারি করতে বলবো, থার্ড স্টেজকে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবার করব এবং অ্যাসেস করব হাউ মাচ ব্লাড ইজ লস ডিউরিং থার্ড স্টেজ অফ লেবার। সেটা তাকে ইমিডিয়েটলি আমরা কারেকশন করব বাই ব্লাড ট্রান্সফিউশন। বাট এটা আমাদের ইমিডিয়েট কারেকশন হলো, কিন্তু তার ব্লাড স্টোরেজ কমে যাবে। সুতরাং যাতে সে পোস্ট ন্যাটাল পিরিয়ডে যাতে তার রক্ত শূন্যতা না হয়, সেই জন্য আমরা তাকে প্যারেন্টাল আয়রন থেরাপি দিতে পারি। এটা তার পরবর্তী রক্ত হওয়ার জন্য এবং তার রক্ত শূন্যতা প্রিভেন্ট করার জন্য কাজ করবে। কিন্তু ইমিডিয়েটলি তোমাকে
কারেকশন করতে হবে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে। বাট পোস্টপার্টাম পিরিয়ডে আমরা পেশেন্টকে 150 মিলিগ্রাম ফেরিনজেট দিয়ে দিতে পারি ফর রিপ্লেসমেন্ট হার স্টোর এন্ড প্রিভেন্ট পোস্টপার্টাম অ্যানিমিয়া। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার সুন্দর ব্যাখ্যার জন্য। আমরা আরো একটি প্রশ্ন নিতে চাই। খুলনা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন জয়শ্রী দাস। তিনি একজন ইন্টার্নি চিকিৎসক। তিনি জানিয়েছেন, প্রশ্নটি রেখেছেন প্রফেসর ডাক্তার রওশন মোর্শেদ ম্যামের কাছে। ম্যাডাম, আমি ওয়ার্ডে একটি কমপ্লিকেটেড অর্থাৎ পোস্ট অপারেটিভ একটি পেশেন্ট ম্যানেজ করছি, যার 3 দিন আগে, 1 সপ্তাহ আগে তার হচ্ছে সিজার হয়েছে। সিজার পরবর্তী তার ইনসিশনাল সাইটে ইনফেকশন হয়েছে, হিলিং হচ্ছে না, ড্রেসিং করছি নিয়মিত, তার হিমোগ্লোবিন লেভেল 9। এক্ষেত্রে কি করণীয়, কিভাবে ম্যানেজ করব? প্রফেসর ডাক্তার রওশন মোর্শেদ ম্যাডাম, তার খুলনা মেডিকেল কলেজের একজন ইন্টার্ন চিকিৎসক, যোগ দিয়েছেন আমাদের সাথে। তার 1 সপ্তাহ আগের মানে তার ইনসিশনের জায়গা হিলিং হচ্ছে না, হিমোগ্লোবিন লেভেল 9, কিভাবে তিনি ম্যানেজ করবেন? তার তার 9 গ্রাম। তো আমার 9 গ্রামে ওন্ড ইনফেকশনটা অ্যানিমিয়ার জন্য হয়েছে আমার মনে হচ্ছে না, কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম পেশেন্ট 9-10 গ্রাম হিমোগ্লোবিনে সিজার করছে। তো ওর যদি আগে আয়রন দেওয়া থাকতো বা ব্লাড ট্রান্সমিশন দেওয়া থাকতো, এটা কারেকশন করতো, তাহলে তো ঠিক ছিল। কিন্তু যেহেতু সে মনে করছে যে এখন এটা আয়রন ডিফিসিয়েন্সির জন্য বা জন্য ওর ওন গ্যাপটা হয়েছে, আমি মনে করি না। এখানে ওন গ্যাপের কিন্তু অনেকগুলি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ইন্ডিকেশনটা কি ছিল। কারণ আমি যদি একটা অবস্ট্রাকটেড লিভারের সিজার করি, তাহলে তার ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে যদি আমি একটা ইলেকটিভ সিজার করি তার চেয়ে। 1 নাম্বার। 2 নাম্বার, একটা ইমার্জেন্সি সিজার করি প্লাসেন্টা প্রিভিয়ার জন্য, তার হয়তো আমরা ব্লাড রিপ্লেসমেন্টটা আমরা ওই মুহূর্তে আমরা করতে পারি নাই, সেজন্য তার কিন্তু ওন্ড ইনফেকশন হতে পারে। এটা ছাড়াও আমি যদি অপারেশনের সময় প্রপারলি হিমোস্টেসিস না করে আসতে পারি, তাহলেও কিন্তু ওন্ড ইনফেকশন হয়ে ওন্ড ডিসরাপশন হতে পারে। এছাড়াও আমার যে অ্যাসেপসিস আমি কতটুকু মেনটেন করেছি, এগুলির উপরে আমার হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা জানি মেডিকেল কলেজগুলিতে আমরা নিজেরাও কাজ করেছি, আমরা জানি আমরা একই ইনস্ট্রুমেন্ট হয়তো আমরা ঠিক মতো স্ট্রাইলি করতে, একই সার্জন আমরা ঠিক মতো হয়তো ওভাবে স্টেরিলিটি মেনটেন করতে পারছি না। আমাদের হয়তো জুনিয়র ডাক্তাররা আমাদের অপারেশনটা করছে ইমার্জেন্সি পিরিয়ডে, কে অপারেশন করেছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় it's not due to this mild anemia, this wound infection. There are so many associated factors এবং আমরা ডাক্তাররা জানি। এই ক্ষেত্রে আমরা 9 গ্রাম হিমোগ্লোবিনে ব্লাড দেওয়ার কথা বলবো না, যেহেতু তার অলরেডি ডেলিভারি হয়ে গেছে। কিন্তু তার যেহেতু অরাল, আমরা যদি অরালি মুখে যদি আমরা আয়রন দিতে যাই, আমাদের কমপক্ষে 6 সপ্তাহ লেগে যাবে। যেহেতু পেশেন্ট একটা ওন্ড ইনফেকশন নিয়ে আছে, আমাদের কাছে হসপিটালে আছে, আমি মনে করি এই পেশেন্টটা আমরা অ্যানিমিয়াটা কারেকশনের জন্য প্যারেন্টাল আয়রন আমরা ইউজ করি। এবং আমার আগের বক্তারা কিন্তু ডোজ সম্বন্ধে বলেছেন, সবকিছু সম্বন্ধে বলেছেন। এবং শুধু আয়রন দিলে হবে না, একই প্রোটিন দিতে হবে, একই সাথে আমাকে ভিটামিন B12 দিতে হবে, ফলিক অ্যাসিড দিতে হবে। কারণ আমাকে চিন্তা করতে হবে যে why this wound infection is the multifactorial, it's not only due to 9 গ্রাম হিমোগ্লোবিন। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি কথা। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা একই সাথে জেনে গেলাম যে আসলে ওন্ড হিলিং এর আরো কি কি মাল্টিপল যে কজ রয়েছে, সেটি আসলে পুরনো স্মৃতি রোমন্থন হলো আপনার এই আলোচনার মধ্য দিয়ে। এবং নিশ্চয়ই এটি একটি সতর্ক বার্তা আমাদের যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। ম্যানেজমেন্ট প্রোটোকলটা ম্যাডাম অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়েছেন, কোন কোন সোর্স থেকে আসলে কন্টামিনেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, ওন্ড হিলিং এর জন্য কি কি ফ্যাক্টর দেয় সেগুলো ম্যাডাম বলেছেন। এবং জয়শ্রী, নিশ্চয়ই আপনি ম্যাডামের কথা অনুযায়ী প্যারেন্টাল যে আয়রন সেটি আপনি ইন্ট্রোডিউস করতে পারেন এবং সেই সাথে
আদার্স যে নিউট্রিশনস, যে প্রোটিনের কথা বললেন, প্রোটিন ডায়েটের কথা বললেন, আপনি নিশ্চয়ই সেই মাকে অবশ্যই 2টো বা 3টা করে ডিম খাওয়াতে পারেন এই মুহূর্তে, তাকে ভিটামিন সি দিতে পারেন, এবং পাশাপাশি তার যে অ্যাসেপটিক প্রিকশনে যদি আপনি ড্রেসিংটা করেন এবং উন্ডের যে সফট যদি আপনি কালচার করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে কিনা সেটি দেখেও কিন্তু আপনি একটি ব্যবস্থা নিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা ইতিমধ্যে আরো একটি প্রশ্ন পেয়েছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন হাশেম শেখ। তিনি একটি প্রশ্ন করেছেন এবং প্রশ্নের উত্তরটি প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্যানেল এক্সপার্ট ডক্টর কামরুন্নেসা রুনা ম্যামের কাছে। প্রশ্নটি হচ্ছে যে ম্যাডাম, আর্লি প্রেগন্যান্সি অ্যান্ড ফ্রিকুয়েন্ট প্রেগন্যান্সি এই দুটির ক্ষেত্রে এনিমিক হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এবং এটি প্রিভেন্ট করার জন্য প্রেগন্যান্সি গ্যাপ কতটুকু হওয়া প্রয়োজন? আমরা ধন্যবাদ, এটা একটা চমৎকার প্রশ্ন উনি জানতে চেয়েছেন। কারণ আর্লি প্রেগনেন্সি মানে অল্প বয়সে প্রেগনেন্সি, যখন একটা মা হওয়ার বয়স একটা আছে, আমরা বলি 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে বাচ্চা নয়। যে মেয়েটা মা হবার জন্য তার যে শরীরের বৃদ্ধি, যে স্টোর গুলো হওয়ার কথা, সেগুলো পুরোপুরি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য 18 বছর অবশ্যই হতে হয়। যার জন্য যদি অল্প বয়সে হয়, সে নিজের গ্রোথের জন্যই দরকার হচ্ছে তার আয়রন, তখন দেখা যাবে ওর বাচ্চা, ওর নিজস্ব যখন প্রেগনেন্সি হলো বাচ্চাকে সাপ্লাই দিচ্ছে, ওর কমতি পড়ে যাচ্ছে। এটা একটা। আরেকটা হচ্ছে ফ্রিকুয়েন্ট প্রেগনেন্সি। আমাদের দেশে তো ইদানিং আমি বলবো অনেক উন্নয়ন ঘটেছে ব্যবস্থার। তবে আগে তো এক বাচ্চা বুকের দুধ খাচ্ছে, তার মধ্যে আরেকটা প্রেগনেন্ট, আমরা প্রায় এরকম পেতাম। এটা হচ্ছে তাহলে ওর বডিতে যে আয়রনের ঘাটতি বা আরো যে বিভিন্ন ভিটামিন, আমরা আসলে একটা ব্যাপারে আমি একটু উল্লেখ করতে চাই, শুধু আমরা কিন্তু যা কথাগুলো বললাম আয়রন ইনজেকশন কিংবা মুখে খাবার, এটা হচ্ছে ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সির জন্য যে এনিমিয়া হচ্ছে তার জন্য। এটা কিন্তু অন্য থ্যালাসেমিয়া বা অন্যান্য কাজ ইয়েতে কাজ নাও করতে পারে, বা এটা হয়তো কন্ট্রাইন্ডিকেশনও থাকতে পারে। আরেকটা হচ্ছে যেটা বলছিলাম যে ফ্রিকুয়েন্ট একটা তার বডির যে লস হয়েছে এটা রিপ্লেনিশ হতে, এটা পূরণ হতে ওর কম পক্ষে 2 বছর সময় লাগে। কিন্তু তাই বলে আমি আজকে বলবো না 2 বছর পরে বাচ্চা নিতে হবে, কারণ ফ্যামিলি প্ল্যানিং এ আমরা কাজ করি, ওদের ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস আমরা দিচ্ছি। কাজেই আমি বলবো একটা বাচ্চা নেওয়ার পরে অ্যাটলিস্ট 5 ইয়ার্স পরে আরেকটা বাচ্চা নেওয়া উচিত। এটা হচ্ছে একেবারে সরকারিভাবে আমরা যেটা বলি যে পরিবার পরিকল্পনা গ্রহণ করা। কিন্তু 2 বছর পরে কেউ চাইলে নিতে পারে যদি তার আগের বাচ্চাটা কোনো কারণে লস হয়ে থাকে বা কিছু, সেক্ষেত্রে কমপক্ষে 2 বছর গ্যাপ হতে হবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার সুন্দর পরামর্শের জন্য। এবং প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন যে অর্থাৎ একটি সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে এবং অবশ্যই অবশ্যই সন্তানের কথা চিন্তা করে এবং মায়ের কথা চিন্তা করে 5 বছরের একটি গ্যাপ দিতে হবে, যেমনটি ম্যাডাম বলছিলেন। তো আমরা আরো একটি প্রশ্ন নিচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন মোবারক হোসেন। তিনি একটি প্রশ্ন করেছেন আমাদের আজকে স্পেশাল গেস্ট জনাব আয়ুব আলী মোড়লের কাছে। ধন্যবাদ জানাচ্ছি আয়ুব আলী মোড়ল ভাইকে এবং ইউনিমেড ইউনিহেলথকে প্যারেন্টাল আয়রন হিসেবে ফেরিনজেক লঞ্চ করার জন্য। আমরা যদি এইটির দাম সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু জানান, যে মার্কেট প্রাইস সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। জনাব আয়ুব আলী মোড়ল ভাই, আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আপনার প্রোডাক্টের দাম সম্পর্কে একটু জানতে চেয়েছেন, একটু যদি আমাদেরকে জানান। ওকে, থ্যাংক ইউ আপনাকে যে আমাদের ফেরেনজেটের প্রাইসটা জানার জন্য। অ্যাকচুয়ালি এর 2 ml এর প্রাইস 880 টাকা এবং 10 ml এর দাম 3100 টাকা, 3100 টাকা। তো সেই ক্ষেত্রে একটু বলবো, যেহেতু এটা প্যারেন্টস প্রোডাক্ট, এটা ভাইপুর ফার্মা সুইজারল্যান্ড থেকে আমরা ডাইরেক্ট এটা পারচেস করি। আর যেহেতু ডলারের দাম বেশি, এটার ম্যানুফ্যাকচারিং টেকনিকটাও আলাদা, সুতরাং আলটিমেটলি এটার প্রাইসটা একটু বেশি। কারণ আমাদের দেশে কিছু কপি প্রোডাক্ট আছে যেটা নকল করা কার্বক্সি মাল্টোসের মলিকুলার স্ট্রাকচারকে চেঞ্জ করেই তারা ফেরেনজেটকে কপি করছে। তো সেই ক্ষেত্রে আপনি প্রশ্নটা করার পিছনে হয়তো বা এটাও একটা কারণ, যে যেহেতু লোকালি কিছু কোম্পানি কপি প্রোডাক্টকে তারা হয়তো শুধু র মেটেরিয়ালসটা আনার পরে তাদের ফ্যাক্টরিতে এটা ভায়োলিং করে। এবং কামরুন্নেসা আপা একটা কথা বলছিলেন যে লোকালের সাথে স্যালাইন দেওয়া যায়, কিন্তু আমি আপার উদ্দেশ্যে একটু বলবো যে আপা, যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, ইন্টারন্যাশনাল কোম্পানি ওনারা সাজেস্ট করে সবসময় ডাইরেক্ট দেওয়ার জন্য,
ইনফিউশনে দেওয়ার জন্য ওনারা সাজেস্ট করে না। আর যেহেতু আমাদের দেশে মানুষের বডি ওয়েট কম, কিছু আয়নিক প্রবলেম থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে এই সমস্ত অ্যালার্জিক রিয়াকশন বা রিস্ক কমানোর জন্য আমাদের দেশে এই যে ইনফিউশনের সাথে দেওয়া, এটা আসলে লোকালি এটা ডিসিশন, কিন্তু প্যারেন্টস কোম্পানি এটাকে অ্যাভয়েড করে। আর যার কারণেই অ্যাজ এ রিসার্চ প্রোডাক্ট, যেটা ওয়ার্ল্ডের 79 কান্ট্রিতে উইদাউট ইনফিউশন এবং উইদাউট ট্যাগ এনি স্যালাইন ব্যাগ এটা মার্কেটিং হয়। আর যিনি দামের প্রশ্নটা করছেন, আশা করি উনি বুঝতে পারছেন যে 2 ml এর দাম 880 টাকা এবং 10 ml এর প্রতিটা ভায়ালের দাম 3100 টাকা। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ জনাব আইয়ুব আলী মোড়ল। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছি যে রোল অফ প্যারেন্টাল আয়রন ইন প্রেগন্যান্সি, এবং এই আলোচনা আমাদের দেশে সাথে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ যুক্ত আছেন, আপনারা যুক্ত আছেন আমাদের সাথে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি, কিন্তু শেষ হয়ে হইল না শেষ। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে যুক্ত হয়েছেন, এবং প্রশ্নটি আমি পড়ছিলাম এবং ভাবছিলাম যে অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আমাদের সাথে যুক্ত হয়েছেন দিলরুবা হাসনাত, ঢাকা মেডিকেল কলেজ থেকে, এবং প্রশ্নটি যথারীতি করেছেন প্রফেসর ডাক্তার রওশন মোর্শেদ ম্যামের কাছে। ম্যাডাম, প্যারেন্টাল আয়রন দেওয়ার ক্ষেত্রে কি হাইড্রোকর্টিসন এবং ইনজেকশন অর্থাৎ অ্যালার্জির ইনজেকশন দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা, তিনি একজন শিক্ষার্থী জানতে চেয়েছেন ম্যাডাম। অ্যান্টিহিস্টামিন এবং হাইড্রোকর্টিসন এই দুটো দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা বিফোর গিভিং দ্য প্যারেন্টাল আয়রন ইনজেকশন টু দ্য পেশেন্টস। ম্যাডাম প্লিজ। খুবই সুন্দর প্রশ্ন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে আসলে আমাদেরকে এগুলি জানা খুবই দরকার। একজন ম্যাডাম, আপনার ভিডিওটা একটু অন করবেন, আপনার অডিও শুনতে পাচ্ছি, ভিডিওটা ইয়ে হয়ে গেছে। ভিডিওটা অন করতে হবে, মাইক ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা। হ্যাঁ, এবার ঠিক আছে ম্যাডাম। তো প্রশ্নটা হচ্ছে আয়রন ইনজেকশন, ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার জন্য আমরা যেসব প্রিকশন নিই, সব প্রিকশন নিতে হবে। অর্থাৎ এটা ওয়েল সুপারভাইজড ক্লিনিক অথবা হসপিটালে আয়রন থেরাপি দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাকে রেডি রাখতে হবে হাইড্রো ইনজেকশন, ফেনারগন এগুলি। কিন্তু আমরা এগুলি ব্লাড ট্রান্সফিউশনে যেমন আমরা অনেক সময় দিয়ে দিতে হয়, এখানে কিন্তু সেরকম না। এখানে যদি আমার পেশেন্ট যদি যেমন তার যদি হঠাৎ করে তার ব্রেথ নিঃশ্বাস নিতে বা সে যদি হঠাৎ করে মনে হয় যে তার খুব চুলকাচ্ছে সারা শরীরের মধ্যে, তার সে অসম্ভব আনইজি ফিল করছে, এরকম যখন কমপ্লিকেশন গুলি হয়, তখন কিন্তু আমরা হাইড্রোকর্টিসন, ফেনারগন এগুলি ইউজ করবো ইমিডিয়েটলি, এবং আয়রন ইনফিউশনটা আমাদেরকে সাথে সাথে সেই জন্য আমরা যখনই আয়রন থেরাপি দিব, এটা কিন্তু অলওয়েজ ওয়েল সুপারভিশনে দিতে হবে, এবং সব আমার ইমার্জেন্সি ট্যাকেল করার মতো ড্রাগস আমার হাতে থাকতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন প্রিয় দর্শক, এবং সেই সাথে এটি দেওয়ার ক্ষেত্রে যে প্রিকশন গুলো সেটি আমরা জেনে গেলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। তো আমরা অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে আমরা একটু অনুভূতি জানতে চাই। প্রথমে যাচ্ছি ডক্টর কামরুন্নেসা রুনা ম্যামের কাছে। আজকের আয়োজনে আসতে পেরে ম্যাডাম কেমন লাগলো আপনার অনুভূতি, এবং আমাদের রাষ্ট্রীয় দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার কি বলার আছে? আচ্ছা, বলছি, ধন্যবাদ। আমি একটা ব্যাপারে অনুভূতি বলার আগে আমি আরেকটা জিনিস রওশন ম্যাডামের সাথে সাপ্লিমেন্ট করতে চাই। আসলে আমার নিজেরও একটা অভিজ্ঞতা আছে এই আয়রন ইনজেকশন নেওয়ার ব্যাপারে। তো আমরা সাধারণত সব ইনজেকশনে তো আমাদের যদি কোনো রিয়াকশন করে, ওই জন্য হাইড্রোকর্টিসন যে প্রশ্নটা ছিল এটা আমরা হাতে রাখি। তো আমি প্রথমে ভয় পেয়ে অপারেশন থিয়েটারে যেয়ে যদি কিছু হয় এরকম হাতে রেখে ইনজেকশন দিয়েছি, বাট পরে আমার অভিজ্ঞতা হচ্ছে কিছুই এগুলো দরকার হয় না। আয়রন সুক্রোজ আমি একদিন পরপর দিয়েছি, ওটা ভেরি ফ্রি, রিয়াকশন ফ্রি, কোনো অসুবিধা হয় না। এবং ব্লাড ট্রান্সফিউশনে বা আগে আয়রন ডেক্সটানে যে অসুবিধা হতো এগুলাতে। আর আইয়ুব আলী সাহেব যে কথা বললেন, আসলে এটা স্যালাইন দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে
আমার যখন নিজেকে আমি দিয়েছি তখন স্লোলি আইভি, মানে আস্তে আস্তে করে পুশ করতে হয়। তো আমাদের অনেক সময় যারা অ্যাসিস্ট্যান্ট বা সিস্টাররা পুশ করে, ওদের ধৈর্য থাকে না বলে স্লো আইভি দেওয়ার জন্য ইনফিউশনটা আসলে করা হয়েছে। তো যাই হোক, এটা আমার নিজের অভিজ্ঞতা বর্ণনা করলাম যে এটাতে আসলে তেমন কোনো সাইড ইফেক্ট নাই। আমি ভ্যানোফার প্রায় 10টা মতো দিয়েছি। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে আসলে অভিজ্ঞতা তো চমৎকার। আমরা সবাই ম্যাডামরা সহ, আপনি আছেন, বাসুদেবের সাথে আজকে পরিচয় হলো, আয়ুব আলী মোড়ল সাহেব তো আগেরই পরিচিত, প্লাস আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন। তাদের সামনে আমরা এই কমন প্রবলেমটা, যে ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা আলোচনা করতে পেরেছি, তাতে যদি আমাদের একজন দর্শকও উপকৃত হন, আমাদের আলোচনাটা আমি ধন্য মনে করব। আর ইউনিমেড ইউনিহেলথ সবসময় ডাক্তারদের পাশে আছেন, আমি আশা করব তারা থাকবেন। এবং বাসুদেব, আপনার চমৎকার উপস্থাপনা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছে। আমি আশা করব আবারও আমাদের দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো প্রোগ্রামে। সবাইকে নিশ্চয়ই আমরা ধন্যবাদ। সেটাই প্রত্যাশা করছি ম্যাডাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান উপস্থিতির জন্য। আমরা যেতে চাই প্রফেসর ডাক্তার শামীমা সিদ্দিকী রোজি ম্যামের কাছে। ম্যাম, আপনার প্রাণবন্ত আলোচনা আমাদেরকে সত্যি অনেক অনেক শিক্ষা আমরা গ্রহণ করলাম আপনার আলোচনা থেকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের রাষ্ট্রীয় পরিবারের পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, এবং আমাদের এই সমস্ত কলা কুশলীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর আপনার অনুভূতিটি একটু জানতে চাই এবং আমাদের রাষ্ট্রীয় দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে। প্রফেসর ডাক্তার শামীমা সিদ্দিকী রোজি ম্যাম। অনুভূতি ভালো, কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সবাই যুক্ত হয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু জ্ঞান দিতে পারলাম। কারণ অ্যানিমিয়া একটা কমন প্রবলেম। আমাদের দেশে অ্যারাউন্ড 80% মহিলাই ডিফারেন্ট লেভেলের অ্যানিমিয়াতে ভুগে, এবং আমাদের এজ এ গাইনোকোলজিস্ট আমাদেরকে এটার ব্যাপারে সচেতন হতে হবে, কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। মা বাচ্চা দুজনেই ঝুঁকি এবং নানা রকম কমপ্লিকেশন হতে পারে। সুতরাং দর্শকরা নিশ্চয়ই এটাকে গুরুত্ব হিসাবে দেখবেন, আর ওনাদের স্ত্রী, বোন, মা যারা প্রেগনেন্সি হবে তাদেরকে অ্যান্টিনেটাল চেক আপে নিয়ে আসতে হবে, এবং ফার্স্ট বুকিং এ আমরা একটা সিবিসি করে তার হিমোগ্লোবিন দেখি। যদি সব ভালো থাকে আবার 28 সপ্তাহে আরেকটা হিমোগ্লোবিন করতে হয়, তখন কমে যেতে পারে। আর যদি প্রথমেই তার অ্যানিমিয়া বা মিড ট্রাইমেস্টার বা লাস্ট ট্রাইমেস্টার অ্যানিমিয়া ধরা পড়ে, তাহলে আমরা তাকে যথাযোগ্য চিকিৎসা দিব, ওরাল অথবা প্যারেন্টাল আয়রন থেরাপি আমরা দিব। সুতরাং সবাইকে ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আপনাকেও ধন্যবাদ। রাজ টিভি, ইউনিমেড ইউনিহেলথ সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম থাকবেন, বিদায় নেওয়ার আগে আমরা এই মুহূর্তে ভোট অফ থ্যাঙ্কস প্রদান করার জন্য অন বিহাফ অফ ইউনিমেড ইউনিহেলথ আই উড লাইক টু ইনভাইট আওয়ার special guest Ayuba Ali Moral to give a vote of thanks to our panel expert and our chairpersons. আনমিউট করবেন মোরল ভাই, আনমিউট করতে হবে। ঠিক আছে। Honorable Chairperson of today's live webinar session, role of parenteral iron in pregnancy, Professor Roshan Murshid Madam, Professor Shamima Siddiqa Roji Madam, and Vice President OGSB Chittagong Associate Professor Kamrunnesa Runa Madam, and our moderator Dr. Basudeb Shah. On behalf of Unimed Unihealth, I would like to congratulate all of our respected panel of experts, including you, as because iron deficiency anemia is a common phenomenon in our country, and present perspective, most of the female patients are suffering iron deficiency anemia. So ultimately, it's a life-threatening problem for their pregnancy. Even the mortality rate is increasing day by day. So as a pharmaceutical company, Unimed Unihealth always trying to give the quality product, the parents product in our country, which is helpful for the patient, and our all gynecologists, madam, nephrology and others discipline is highly satisfied by correcting rapid correction of anemia. They all are highly satisfied and prescribing our Ferinjet and also others product. So the whatever it is the quality we are providing by ensuring the research product in our country. So as a
employee of Unimed UniHealth, it is our great pleasure. And from today's discussion, whatever it is, the etiology, treatment, precaution already been discussed by our Roshan Murshid Madam, Shaima Siddiqa Rozi Madam, and Kamrunnesa Madam. I believe this discussion is highly beneficial for the junior doctors who are watching this program, and also the patient, the family who are watching this program. I believe it will be beneficial for them, as because very immediately they will communicate with their respected doctors for correction of anemia. So this types of any program is really helpful for the patient as well as the junior doctors. And I give thanks again to our three honor of expert of speaker of today's session for their for giving us time for attending this program. And again thanks. And I believe coming Friday or next coming Friday again we will meet again. The topics will be the role of dydrogesterone for prevention of miscarriage, and I believe these three APA will be again the speaker. And thank you everybody. Good night. থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার আরো একটি টপিকস আমরা সামনে পেয়ে যাচ্ছি এবং নিশ্চয়ই এই টপিকসটা নিয়েও অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। এই পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের অনারেবল চেয়ারপারসন প্রফেসর ডক্টর রওশন মোর্শেদ ম্যামের কাছে আজকের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য, এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। ম্যাডাম প্লিজ। সমাপনী বক্তব্য খুব একটি, কারণ বাসু যেভাবে প্রোগ্রাম কন্ডাক্ট, প্রোগ্রামের সৌন্দর্য আকর্ষণ অনেক বেড়ে গেছে। আমি সাবজেক্টের উপরে দুই বলি। প্যারেন্টাল আয়রন কিন্তু অরাল আয়রন এক জিনিস না। কারণ হচ্ছে অরাল আয়রন আমরা জানি না কেন, আমার ব্লাডের আয়রন কনসেন্ট্রেশন ঠিক হবে কিন্তু আমার রিজার্ভ আয়রন পাবে না। এটার জন্য কিন্তু প্যারেন্টাল আয়রন লাগবে, নাম্বার 1। নাম্বার 2, আয়রন মডারেট এবং সিভিয়ার অ্যানিমিয়া 30 to 36 উইকসে যখন হয় তখন কিন্তু ওরাল আয়রনের উপর আমরা ডিপেন্ড করি না। কারণ হচ্ছে মডারেট এবং সিভিয়ার অ্যানিমিয়া, যাদের বিশেষ করে সিভিয়ার অ্যানিমিয়ার পেশেন্টরা মোর প্রোন টু ডেভেলপ কার্ডিয়াক ফেলিউর অ্যারাউন্ড 30 to 32 উইকস। জন্য আমরা তখন ওরাল আয়রন, যদিও ওরাল আয়রন 5 সপ্তাহ লাগবে, কিন্তু তারপর আমরা 30 উইকসের পরে আমরা প্যারেন্টাল আয়রনে চলে যায়, কারণ এটা অনেক তাড়াতাড়ি কিন্তু আমাদের হিমোগ্লোবিন লেভেলটাকে রেজ করে। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি যদি আসলো আফটার 30 উইকস, তাকে আমি কি দিব? তাকে কি আমি ওরাল আয়রন দিব না প্যারেন্টাল আয়রন দিব? ফার্স্ট ভিজিটে আমি দেখছি 30 উইকসের সে সিভিয়ার অ্যানিমিয়া, সেখানেও কিন্তু তার প্যারেন্টাল আয়রনে কিন্তু ইন্ডিকেটেড। সেখানেও কিন্তু আমি বারবার একটা কথা বলছি, সিভিয়ার অ্যানিমিয়া, মডারেট অ্যানিমিয়া itself is a life threatening because the patient may develop heart failure at 30 to 32 weeks of pregnancy, during labor, immediately following labor and during prepubertium. So আমাদেরকে এই পয়েন্টটা কিন্তু খুব মনে রাখতে হবে। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে একজন স্টুডেন্ট মনে হয় প্রশ্ন করেছিল যে whether blood iron parenteral iron therapy can replace blood transfusion। এখানে আমি একদম স্পষ্ট ভাবে একটা কথা বলি, প্যারেন্টাল আয়রন যদি আপনার আগে পর্যন্ত হয়, সিভিয়ার অ্যানিমিয়া অফ প্রলং ডিউরেশনের জন্য, সিভিয়ার অ্যানিমিয়া যেমন ওর ক্রনিক ব্লাড লস ছিল, ও খেতে পারে নাই, ও ঠিক মতো খাওয়ার অ্যাবজর্পশন হতো না, ওর মেটাবলিক অন্য অসুবিধা ছিল, তারপর তার ভালো ছিল না, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু যখন 36 উইকসের পরে কোন সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে পেশেন্ট আসবে, she should be treated blood transfusion not only but especially by Paxil fluid. Number 1, beyond 36 weeks there are limited role of parenteral in case of number 2, acute blood loss of any condition like APH, PPH, abortion,
high duty-form mole, whatever may be the condition, gynecological or obstetrical, it should be replaced. Again, blood transfusion. Number three, refractory iron. The patient is taking iron vitamins for long time, but if the anemia is not improving, সেখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি কজ অফ দ্য এনিমিয়ার কারণটাকে আমি ভুল করলাম, আমার হয়তো ডিফিসিয়েন্সি আয়রনের না, ফলিক অ্যাসিডের না, তাহলে আমার সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। তো এখানে একদম জিনিসগুলি ইন্ডিকেশন গুলি কিন্তু একদম ক্লিন কাট, কখন আমি ব্লাড ট্রান্সফিউশন দিব, কখন আমি আয়রন দিব। এবং ব্লাড ট্রান্সফিউশন সিভিয়ার এনিমিয়াতে অলওয়েজ ফ্যাট সেল ভলিউম, ফ্যাট সেল আমরা কতটুকু দিব, 80 to 100 ml ফ্যাট সেল আমরা ডেইলি দিতে পারি এবং 24 আওয়ার্স এপার্ট, না হলে তার কিন্তু আবার ওভারলোড হয়ে হার্ট ফেলিয়ার হয়ে পালমোনারি এডিমা হয়ে পেশেন্ট হতে পারে। তো এই জিনিসগুলি ব্লাড ট্রান্সফিউশনের হ্যাজার্ডস যেমন আছে, ব্লাড এরকম লাইফ থ্রেটেনিং একটা মেজারমেন্ট অবশ্যই। হ্যাঁ, তো আমরা যদি কনফিউজ করি কখন আমি ব্লাড ট্রান্সফিউশন দিব, কখন আমি ফ্রেশ ব্লাড দিব, কখন আমি ফ্যাট সেল, কখন আমি প্যারেন্টাল আয়রন দিব, তাহলে কিন্তু হবে না। ক্লিনিশিয়ানকে ডিসিশন মেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি ডিসিশন মেকিং এ দেরি করি বা আমি যদি ডিসিশন মেকিং এ আমি যদি ভুল করি, তাহলে আমি একটা জীবন হারাবো। তো আমাদেরকে বিশেষ করে আমরা যারা ডাক্তার, আমাদেরকে আমাদেরকে নিয়ে নেগেটিভ কথাবার্তা আছে, কিন্তু আমরা নিজেরা জানি আমরা কি নিয়ে ডিল করি। আমরা মানুষের সবচেয়ে মূল্যবান জীবন, সেই জীবন নিয়ে আমরা ডিল করি। আমরা মানুষের সিম্পেথি না পাই, কিন্তু সৃষ্টিকর্তা যদি আমাদের ধর্মমত করি সবাই যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের নির্দিষ্ট কর্তব্য দিয়ে, নিশ্চয় তার কাছে আমরা এটার পুরস্কার পাবো। আমি বারবার বলি যে ডাক্তারদের কাছে আসুন, ডাক্তারদের পরামর্শ নিন, নিজেদের ফলস বিলিভ নিয়ে থাকবেন না। আমি প্রথমেই শুরু করেছি আমার কথাবার্তা বলা, সেখানে আমি বলেছি যে শুধু রুগীকে বুঝালে হবে না, রুগীকে তুমি এটা খাও, তুমি লিভার খাও, তুমি গোশত খাও, তুমি মাছ খাও, তুমি নো, রোগীর শাশুড়িকে বুঝাবেন। বিশেষ করে আমাদের চট্টগ্রাম এলাকায় শাশুড়িরা যে কত পাওয়ারফুল এবং ডিসিশন মেকিংরা করে কিন্তু শাশুড়িরা। সো ইট ইজ ভেরি ভেরি ফ্যাক্টর। এটা হাসার জিনিস না বাসু, আমরা কিন্তু এগুলি ডে টু ডে প্র্যাকটিসে কিন্তু এগুলি আমরা ফেস করছি। এই যে যেমন আমরা বারবার বলছি রিপিটেড চাইল্ড বার্থ অ্যাভয়েড করো, কিন্তু আমরা কি পারছি না, আমরা কতটুকু সফল হয়েছি। তা আমি মনে করি আজকে আমাদের যে টপিকটা is a very very important topic, not only for the doctors but also for the patient, for the mother, for the sister of our country. আমি মনে করি আমরা সবার কাছ থেকে শিখি। আমি আজকে বাসুর কাছ থেকে খুব ভালো করে দেখলাম যে how to conduct very lively and I'm very very honored madam. আমি মন্ত্রমুগ্ধের মতন আপনার কথাগুলো শুনছিলাম, মনে হচ্ছিল যে আপনি চিকিৎসক না হয় যদি কথা সাহিত্যিক হতেন তাহলে হয়তো বা স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকতো। যেভাবে কাউন্সিলিং, বিশেষ করে ম্যাডাম কাউন্সিলিং এর যে বিষয়টা আমি যে কারণে মানে চিন্তা করছিলাম যে শুধুমাত্র চট্টগ্রাম না, এই ঘটনাটা বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে সব জায়গায় কর্তৃত্ব বিরাজ করছে, বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে আরো বেশি প্রকটটি। এবং এই কাউন্সিলিংটা নিশ্চয়ই আমাদের করতে হবে। এবং আমরা যারা চিকিৎসক আছি, যে কথাটি বললেন যে আমরা খুব কমই সাধুবাদ পাই, কিন্তু আমরা আসলে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদেরকে সেবা করছি এবং একজন আছেন যিনি আমাদেরকে দেখছেন। আমরা আমাদের নিজেদের দায়িত্বের জায়গাগুলোতে যদি সঠিকভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা মৃত্যু হারটাকে কমাতে পারবো, একটি সুন্দর আগামীর দিন একজন মানুষকে উপহার দিতে পারবো। ম্যাডাম আপনার কথা আমরা খুবই অনুপ্রাণিত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে চাই যে একটা করেছেন ইউনিমেট ইউনিহেলথ, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ আমি মনে করি ইউনিমেট ইউনিহেলথ যে ইম্পর্টেন্ট টপিকস গুলি যেমন রিপিটেড প্রেগন্যান্সি, রিকারেন্ট প্রেগন্যান্সি লস, রোল অফ ডুফাস্টন আর
in threatened abortion, in recurrent pregnancy loss, to prevent your IUGR, or there are so many indication of dydrogesterone. So আমি মনে করি যে আমাদেরকে এগুলিতে ইনভলভ করে আমাদেরকে করেছে, কারণ আমরা তো এখন রিটায়ার্ড লাইফ রুনা ছাড়া আমরা দুজনে, অবশ্য রোজি নিজেও একটা মেডিকেল কলেজে আছে ডিপার্টমেন্টাল হেড হিসেবে, আমি তো একদম রিল্যাক্স মানুষ। আমি হঠাৎ করে বই নিয়ে বসতে হয়েছে, ডিসকাস করতে ক্লিনিক্যাল। বাসুদা হ্যাঁ শুনেন, আমি এখনই বলে দিচ্ছি আমার এই প্রাণ প্রিয় 3 আপাকে, কারণ এই যে আজকের যে চেয়ারপারসন না, ওনাকে আপনি কথা দিয়ে থামাতে পারবেন না। সুতরাং আগামী শুক্রবার আর একটু আগে, মানে 8টা বা 8:30টায় এই 3 আপাই থাকবে। 9টা মোড়ল ভাই, এই প্রোগ্রামটা 9টায় ফিক্সড হয়েছে। আমাদের 8টা একটা প্রোগ্রাম ঢুকে তো সবসময়, সেক্ষেত্রে 9টা হচ্ছে আপনাদের জন্য বরাদ্দ। আগামী শুক্রবার মনে হয় আমরা পারবো না, আগামী শুক্রবারে ওয়েবিনার আছে আমাদেরই একটা। আগামী শুক্রবার আমরা ব্যস্ত থাকবো আমাদের চিটাং ব্রাঞ্চে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.